খামেনিকে যখন হত্যা করলো আমেরিকা, তখন খামেনি কোথায় ছিলেন? আয়াতুল্লাহ আলী খামেনির আস্তানা কোথায় ছিল? কিভাবে গোপন খবর পেল আমেরিকা? আর কিভাবেই বা মারা হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে? এবার কি স্যারেন্ডার করবে, নাকি সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ নেবে ইরান? কি হতে চলেছে ইরানের নেক্সট টার্গেট? পাকিস্তান, ইরাক, বাংলাদেশ জুড়ে প্রতিবাদ নেমে গেছে। ওদিকে খোদ ইরানের রাস্তায় খামেনির নিজের দেশের মানুষ মুক্তির উল্লাসে মেতেছে। মিষ্টিবিলি করা হচ্ছে যে মানুষটা বাইরের দুনিয়ার একটা বড় অংশের কাছে মসিহা, সে নিজের দেশের মানুষের কাছেই এত বড় ভিলেন ছিলেন। খামেনি শেষ মুহূর্তে কোথায় গিয়েছিলেন? আর আমেরিকা কিভাবে টের পেল? যে লোকটা ইন্টারনেট, স্মার্টফোন ছুঁয়েও দেখতো না, মোসাদ আর সিআইএ ঠিক কিভাবে তার বেডরুম পর্যন্ত পৌঁছে গেল? और एक अजीम लीडर को आज हम लोगों ने खो दिया है। নমস্কার, আপনারা দেখছেন জিরো লাইন। আজ খুলব এই শতাব্দীর সবচেয়ে হাই প্রোফাইল গুপ্ত হত্যা এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ারের নেক্সট চ্যাপ্টার। তো লেটস বিগিন। 28 ফেব্রুয়ারি 2026 তেহরানের মাটির কয়েকশো ফুট গভীরে দুর্ভেদ্য বাংকারে শীর্ষ সেনাকর্তাদের সাথে সিক্রেট মিটিংয়ে বসেছিলেন খামেনি। তার ধারণা ছিল ইন্টারনেট বা মোবাইল না ছুলে সিআইএ, মোসাদ তাকে ট্রেস করতে পারবে না। কিন্তু এটাই ছিল তার জীবনের শেষ ভুল, কারণ মোসাদ তাকে নয়, ট্র্যাক করছিল তার ছায়াকে। স্যাটেলাইটের থার্মাল ইমেজিং, বডিগার্ডদের শিফট বদল আর তেহরানের ভেতরের গুপ্তচরদের সাহায্যে খামেনির প্রতিটা শ্বাস প্রশ্বাস, প্যাটার্ন অফ লাইফের একটা নিখুঁত অ্যালগোরিদম তৈরি করে ফেলেছিল মোসাদ। অ্যালগোরিদম তো হলো, কিন্তু হামলা করার পারফেক্ট সময় কোনটা? এই উত্তরটা মোসাদ পায় একটা মারাত্মক ইন্টেলিজেন্স ব্রেক থ্রু থেকে। সিগন্যাল মিলতেই টার্গেট লক করে ফেলে ইসরায়েল। একের পর এক বাংকার বাস্টার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো খামেনির দুর্ভেদ্য বাংকার, যিনি গত 35 বছর ধরে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া এবং ইয়েমেনে লাশের পাহাড় তৈরি করেছিলেন। সেই আয়াতুল্লাহ আলী খামেনি শেষ মুহূর্তে তার নিজেরই তৈরি বাংকারে কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে জীবন্ত কবর চাপা পড়লেন। খামেনির মৃত্যুর পর পাকিস্তান, ইরাক জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। করাচি, লাহোর, ইসলামাবাদ, পেশাওয়ারের মানুষরা নেমে পড়েছে রাস্তায়। ভাবছে নিশ্চয়ই ইরানের মানুষও একই রকম দুঃখ পেয়েছে? না, সমগ্র ইরান জুড়ে উৎসব চলছে। আর হবে নাই বা কেন? খামেনির এই যে দীর্ঘ 35 বছরের শাসনকাল, সেটা তো আসলে লাশের পাহাড়ের ওপর দাঁড়িয়ে। 80-90-এর দশক জুড়ে মানুষের মতো বাঁচতে চেয়ে ইরানের মাটি বুকে আঁকড়ে ভিটে ছেড়েছে কত লোক। খামেনির পতনের জন্য অপেক্ষা করতে করতে হয়তো তারা চুপি চুপি একা একা মারা গেছে পশ্চিমের কোনো পায়রার খোপের মতো নিঃসঙ্গ ফ্ল্যাটে। পাকিস্তান, বাংলাদেশ, ইরাকের মানুষরা কি জানে সেসব কথা? 2009 সালের গ্রিন মুভমেন্ট, প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির প্রতিবাদে লাখ লাখ মানুষ তেহরানের রাস্তায় নামে। খামেনি তাদের পেছনে লেলিয়ে দেয় বাসিজ মিলিশিয়া। রাস্তায় পিটা হয় সাধারণ ছাত্রদের। নেদা আগা সুলতান নামের এক তরুণীর বুকে করার ভিডিওটা আজও বিশ্বের মানুষের চোখে ভাসে। 2022 সাল, মাহসা আমিনি ঠিকমতো হিজাব না পরার অপরাধে খুন হয় একটা 22 বছরের কুর্দিশ মেয়ে। গোটা ইরান জ্বলে ওঠে। ওমেন, লাইফ, ফ্রিডম এই স্লোগানে কেঁপে ওঠে খামেনির সিংহাসন। কিন্তু তবুও বৃদ্ধ খামেনির মন গলেনি। উল্টে ডক্টর হামিদ কারিমি এই ঘটনার নিন্দা করলে তাকেও গুম করে দেওয়া হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট পড়ে দেখেছেন কখনো? গা শিউরে উঠবে। তাদের দাবি, এইসব বিক্ষোভ দমাতে খামেনির পুলিশ হাজার হাজার মানুষকে গুলি করে রাস্তায়, হাজার হাজার ছাত্রছাত্রীকে গুম করে দিয়েছে। স্বীকারোক্তি আদায়ের জন্য জেলের ভেতর নারকীয় নির্যাতন এবং প্রকাশ্যে ক্রেন থেকে ঝুলিয়ে তরুণদের দেওয়া, এই ছিল খামেনির তথাকথিত ইসলামিক ন্যায় বিচার। খামেনি ওই দিনই তার দেশের মানুষের মন থেকে চিরকালের জন্য মুছে গিয়েছিলেন। তিনি বুঝতে পারেননি যে দেশের মানুষ নিজের দেশের সরকারের পতন চায়, সেই দেশ শুধু বন্দুকের নলে বেশি দিন টেকে না। খামেনির ইরানে কেউ নিরাপদ ছিল না। তিনি এমন একটা ইকোসিস্টেম তৈরি করেছিলেন যেখানে সরকারের সমালোচনা মানেই হলো রাষ্ট্রদ্রোহিতা। কোনো সাংবাদিক যদি ভুল করেও সরকারের দুর্নীতির খবর ছেপে ফেলতো, তাকে পরদিন সকালে তুলে নিয়ে যাওয়া হতো কুখ্যাত এভিন কারাগারে।
নাসরিন সোতৌদেহ, নার্গিস মোহাম্মদের মতো শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার কর্মী এবং নারীবাদীদের বছরের পর বছর অন্ধকার সেলে আটকে রাখা হয়েছে। ছাত্রনেতাদের ইউনিভার্সিটি থেকে সোজা টর্চার সেলে পাঠানো হয়েছে। খামেনির রাষ্ট্রায়ত্ত মিডিয়া দিনরাত একটা বয়ানি প্রচার করে গেছে, আমেরিকা এবং ইসরায়েল হলো বড় শয়তান, আর খামেনি হলেন সেই ঈশ্বর প্রেরিত ত্রাতা যিনি ইসলামকে রক্ষা করছেন। কিন্তু বাস্তবতা হলো খামেনি ইসলামকে রক্ষা করার নামে আসলে নিজের ক্ষমতা এবং আইআরজিসির ব্যাংক ব্যালেন্স রক্ষা করেছেন। তিনি ফিলিস্তিন, লেবাননের মানুষকে ভালোবাসেন বলে প্রক্সি ফান্ডিং করেননি, তিনি তাদের ব্যবহার করেছেন ইসরায়েলের দিকে কামান দাগার জন্য, যাতে তার নিজের দেশে কেউ হামলা না করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এরকম ভয়ঙ্কর একটা মানুষ ক্ষমতার মসনদে বসলেন কিভাবে? এটা জানতে হলে আমাদের ফিরতে হবে 1939 সালে। ইরানের মাশহাদ শহরের এক অত্যন্ত রক্ষণশীল এবং দরিদ্র ধর্মগুরু পরিবারে জন্ম আয়াতুল্লাহ আলী খামেনির। ছোটবেলা থেকেই তিনি চরম দারিদ্রতা দেখেছেন। অভাব আর ধর্মীয় গোঁড়ামি তার মনে সিস্টেমের প্রতি একটা অন্ধ রাগ তৈরি করেছিল। সেটা 1960-এর দশক। ইরানে তখন আমেরিকার মদতপুষ্ট শাহের রাজত্ব। দেশ আধুনিক হচ্ছে, পশ্চিমা সংস্কৃতি ঢুকছে, কিন্তু খামেনির মতো কট্টরপন্থী মৌলবাদীদের সেটা সহ্য হলো না। তিনি হাত মেলালেন সেই সময়ের সবচেয়ে চরমপন্থী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির সাথে। খোমেনির চরমপন্থী মতাদর্শ খামেনিকে মুগ্ধ করে। তিনি হয়ে ওঠেন খোমেনির সবচেয়ে বিশ্বস্ত ছায়া। শাহের গুপ্তচর সংস্থা সাভাক তাকে 6 বার জেলে ভরেছে, চরম অত্যাচার করেছে, কিন্তু খামেনি টলেননি। এরপর 1979 সালের ইসলামিক বিপ্লব প্রায় 18 মাস ধরে চলে ধ্বংসযজ্ঞ। তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষ নেমে এসেছে শাহের বিরুদ্ধে। তখন পোস্টার বয় হিসেবে সবার মুখে একটাই নাম, আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি। ফ্রন্ট লাইনে তখন বড় বড় বুদ্ধিজীবী এবং গ্র্যান্ড আয়াতুল্লাহদের ছড়াছড়ি। আয়াতুল্লাহ বেহেস্তে, আয়াতুল্লাহ মোতাহারি বা মাহমুদ তালেঘানির মতো স্কলারদের কথার জাদুতে গোটা ইরান মোহচ্ছন্ন। এই বাঘা বাঘা নেতাদের ভিড়ে আলী খামেনি কোথায়? সত্যি বলতে খামেনি তখনও বিপ্লবের কোনো ফ্রন্টলাইন হিরো ছিলেন না। তার কোনো বিশাল বুদ্ধিবৃত্তিক বা ধর্মীয় পরিচিতি ছিল না। তিনি ছিলেন মাশহাদ শহরের একজন সাধারণ সংগঠক। কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি ছিলেন খোমেনির প্রতি অন্ধভাবে অনুগত। খোমেনি যখন প্যারিসে বসে বিপ্লবের ব্লুপ্রিন্ট বানাচ্ছিলেন, খামেনি তখন ইরানের ভেতরে গুপ্তচর বৃত্তি, গোপন নেটওয়ার্ক তৈরি করা এবং রাজপথে সাধারণ মানুষকে উস্কে দেওয়ার কাজটা নিখুঁতভাবে করতেন। বিপ্লব সফল হলো, শাহ দেশ ছেড়ে পালালেন। খোমেনির হাত ধরে ইরানে জন্ম নিল এক কট্টর ইসলামিক প্রজাতন্ত্র, আর খামেনি হয়ে উঠলেন খোমেনির অন্যতম ডান হাত। কিন্তু তখনও তিনি লাইমলাইটে নেই। লাইমলাইটে তিনি এলেন 10 বছর পর, 1981 সালে এক ভয়ঙ্কর ঘটনার পর। 27 জুন 1981 তেহরানের একটা মসজিদে ভাষণ দিচ্ছিলেন খামেনি। তার ঠিক সামনে রাখা ছিল একটা টেপ রেকর্ডার। আচমকা এক ভয়ঙ্কর বিস্ফোরণ। মুজাহিদিন ই খালাক নামের এক বিদ্রোহী গোষ্ঠী তাকে হত্যার ছক কষেছিল। খামেনি প্রাণে বাঁচলেন ঠিকই, কিন্তু তার ডান হাত চিরকালের মতো পঙ্গু হয়ে গেল। তার ভোকাল কর্ড ড্যামেজ হলো। কিন্তু এই হামলাটাই হয়ে গেল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ইরানের সামনে তিনি হয়ে উঠলেন জীবন্ত শহীদ। খোমেনি বুঝলেন এই ছেলেটা জান দিয়ে দেবে, কিন্তু বেইমানি করবে না। এই সিম্প্যাথি ওয়েব কাজে লাগিয়ে ওই বছরই মাত্র 42 বছর বয়সে খামেনি হয়ে যান ইরানের প্রেসিডেন্ট। কিন্তু আসল খেলাটা শুরু হলো আরও 8 বছর পর। 1989 সালের 4 জুন খোমেনি মারা গেলেন। গোটা দেশে শোকের ছায়া। পরবর্তী সুপ্রিম লিডার কে হবেন? নিয়ম অনুযায়ী ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা বা সুপ্রিম লিডার হওয়ার কথা কোনো মার্জা বা গ্র্যান্ড আয়াতুল্লাহর। কিন্তু খামেনি তখনও একজন মাঝারি স্তরের হাজাতুল ইসলাম। তার সেই ধর্মীয় যোগ্যতা, পাণ্ডিত্য কোনোটাই ছিল না, কিন্তু যেটা ছিল সেটা হলো ধুরন্ধর স্ট্র্যাটেজিক ব্রেইন। তিনি হাত মেলালেন ইরানের সেই সময়ের সবচেয়ে চতুর রাজনীতিক আকবর হাশেমি রাফসানজানির সাথে। সংবিধানের নিয়মকে স্রেফ বুড়ো আঙুল দেখিয়ে রাতারাতি আইন পাল্টে খামেনিকে বসানো হলো ইরানের সুপ্রিম লিডারের সিংহাসনে। যে রাফসানজানি তাকে সিংহাসনে বসিয়েছিলেন, পরে সেই রাফসানজানিকেই সাইড লাইন করে খামেনি হয়ে উঠলেন ইরানের সর্বে সর্বা। শুরু হলো একনায়কতন্ত্রের এক নতুন ভয়ঙ্কর অধ্যায়।
সিংহাসনে বসেই খামেনি একটা জিনিস খুব ভালো করে বুঝেছিলেন, আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে সরাসরি যুদ্ধ করে জেতা অসম্ভব। তাই তিনি তৈরি করেছিলেন একটা ডার্ক ইকোসিস্টেম। দেশের সেনাবাহিনীর সমান্তরালে তৈরি করলেন একটা ভয়ঙ্কর দানব, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এর ক্ষমতা দেশের সেনাবাহিনীর থেকেও বেশি। আর এই আইআরজিসির সবচেয়ে ভয়ঙ্কর শাখা কুদস ফোর্সের দায়িত্ব দিলেন জেনারেল কাসেম সোলেইমানিকে। এখানে বলে দিই, আইআরজিসি কোনো সাধারণ মিলিটারি ফোর্স নয়। এরাই হচ্ছে ইরানের সবচেয়ে বড় মাফিয়া সিন্ডিকেট। দেশের টেলিকম, কনস্ট্রাকশন, তেল সবকিছুর কন্ট্রোল খামেনি তুলে দিয়েছিলেন এই আইআরজিসির হাতে। খামেনির ইশারাতেই তৈরি হয় অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স। লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনে হামাস, ইয়েমেনে হুতি আর ইরাক সিরিয়ার শিয়া মিলিয়াশিয়া। গোটা মধ্যপ্রাচ্যে তিনি বিছিয়ে দিলেন একটা মাকড়সার জাল। উদ্দেশ্য একটাই, ইসরায়েলকে চারপাশ থেকে ঘিরে ফেলা এবং আমেরিকাকে শান্তিতে ঘুমোতে না দেওয়া। এই একটা স্ট্র্যাটেজি খামেনিকে মুসলিম বিশ্বের একটা বড় অংশের কাছে করে তোলে মসিহা। এরপর খামেনি একে একে গিলতে শুরু করলেন দেশের সমস্ত প্রতিষ্ঠান। ইরানের বিচার ব্যবস্থার প্রধানকে কে নিয়োগ করেন? খামেনি। দেশের সরকারি মিডিয়ার ডিরেক্টরকে ঠিক করেন খামেনি। এমনকি নির্বাচনে কোন কোন প্রার্থী দাঁড়াতে পারবেন সেটা ঠিক করার যে গার্ডিয়ান কাউন্সিল, তার অর্ধেক সদস্যও নিয়োগ করেন খামেনি স্বয়ং। অর্থাৎ একটা নিখুঁত একনায়কতন্ত্র। কারো টু শব্দ করার জায়গা ছিল না। কিন্তু বাইরের এই পেশি শক্তির আড়ালে খামেনির ইরান আসলে ভেতর থেকে পচে যাচ্ছিল। খামেনি হয়তো ভেবেছিলেন ধর্ম দিয়ে তিনি সারা জীবন দেশের মানুষকে আটকে রাখবেন, কিন্তু জোর জুলুম আর টর্চার করে কদিন। আজ কেন এত নারী পুরুষ রাস্তায় নেমেছে? কারণটা শুধু হিজাব নয়, কারণটা হলো পেট। খামেনির একটা জেদ, পারমাণবিক বোমা বানাতে হবে। আর এই পরমাণু নীতির কারণে পশ্চিমাদের একের পর এক স্যাংশনের জেরে ইরানের অর্থনীতি আজ আক্ষরিক অর্থেই পঙ্গু। ইরানের মুদ্রা রিয়ালের দাম এখন কাগজের টুকরোর চেয়েও কম। মুদ্রাস্ফীতি এখন 50% ওপরে। আজকের ইরানি যুব সমাজ যারা ইন্টারনেট ব্যবহার করে, তারা বিশ্বের বাকি দেশগুলোর জীবনযাত্রা দেখে। তারা দেখে তাদের দেশের তেলের টাকা দিয়ে লেবাননে হিজবুল্লাহর মিসাইল কেনা হচ্ছে, সিরিয়ায় আসাদকে বাঁচানো হচ্ছে, অথচ নিজেদের দেশের মানুষের রুটি কেনার পয়সা নেই। এই অর্থনৈতিক বঞ্চনা আর চরম বেকারত্বই আজ ইরানের মানুষের ভেতরের ভয়টাকে ভেঙে দিয়েছে। তারা ফিরে পেতে চাইছে তাদের পারস্যকে, তারা বেরিয়ে আসতে চাইছে বোরখার বেড়াজাল থেকে। তবে খামেনির মৃত্যু ইরানে এত সহজে কোনো গণতান্ত্রিক ভোর আনবে না, বরং এবার একটা চরম ক্ষমতার লড়াই তৈরি হবে। আইআরজিসি স্যারেন্ডার তো করবেই না, উল্টে চাইবে সরাসরি দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে। তারা হয়তো কোনো পুতুলকে সুপ্রিম লিডার হিসেবে বসিয়ে পেছনের দরজা থেকে মিলিটারি ডিক্টেটরশিপ চালাবে। প্রক্সি গ্রুপ যেমন লেবানন, ইরাক, ইয়েমেন ইত্যাদি ব্যবহার করে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে হয়তো আগুন জ্বালিয়ে দেবে আইআরজিসি। কিংবা এটাও হতে পারে ভেনেজুয়েলার মতো গোটা ইরানকেই গ্রাস করে ফেলবে আমেরিকা। তবে ইরানের যাই হোক, আয়াতুল্লাহ আলী খামেনিকে ইতিহাস মনে রাখবে এমন একজন শাসক হিসেবে যিনি নিজের ইগো মেটাতে গিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুনে ছুঁড়ে ফেলে দিলেন। তার উত্থান হয়েছিল সাধারণ মানুষের সমর্থন নিয়ে, আর তার পতন হচ্ছে সাধারণ মানুষের অভিশাপ নিয়ে। খামেনির এই পতন আমাদের চোখের সামনে একটা জ্বলন্ত প্রশ্ন ছুড়ে দিল নাকি? যে বিপ্লব সাধারণ মানুষের মুক্তির জন্য শুরু হয়, সেই বিপ্লবের নেতারা যখন ক্ষমতার সিংহাসনে বসেন, তখন তারা সাধারণ মানুষেরই সবচেয়ে বড় শোষক হয়ে ওঠেন। কি মনে হয়, আয়াতুল্লাহ খামেনির এই পতন কি সত্যিই মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাবে, নাকি খামেনির অবর্তমানে ইরান টুকরো টুকরো হয়ে একটা নতুন আইএসআই এর জন্ম দেবে? এই চরম মুহূর্তে ট্রাম্পের পরবর্তী চাল কি? কমেন্ট বক্স আপনার জন্য খোলা। মতামত অবশ্যই জানিয়ে যাবেন জিরো লাইনকে। সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না জিরো লাইন। থ্যাংক ইউ সো মাচ।